আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে 40তম বিসিএস প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন হয়তো গণিতে মোট 15টি প্রশ্ন আসে। সেই 15টি উত্তর আমাদের দিতে হয় এবং প্রশ্নগুলো নৈমিত্তিক টাইপের হয়। সেই 15টি কোশ্চেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব একটু ব্যাখ্যা সহকারে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা দেখে আসি 40তম বিসিএস পরীক্ষায় গণিতে কি কি প্রশ্ন এসেছিল। আমরা প্রথমে দেখি আমাদের প্রথম প্রশ্নটি হয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমাদের চারটি অপশন দেয়া আছে, তো এই চারটি অপশনের ভিতর থেকে দেখতে হবে কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কোনগুলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো ভগ্নাংশ আকারে লেখা যায় না, ভগ্নাংশ আকারে লেখা যায় না। তার প্রথম শর্ত হচ্ছে কি ভগ্নাংশ আকারে লেখা যায় না। আরেকটি শর্ত হচ্ছে পূর্ণ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা হয় না। আরেকটি শর্ত হচ্ছে পূর্ণ বর্গ হয় না। পূর্ণ বর্গ হয় না, যেমন হচ্ছে এই যে √9, √16 এগুলো হয় না। ওকে, আরেকটি হচ্ছে পৌনপুনিক হয় না। পৌনপুনিক সংখ্যা হয় না। তাহলে পৌনপুনিক সংখ্যা কোনগুলো? এইগুলো, যেগুলো হচ্ছে যেমন আমরা অনেক সময় বিভিন্ন সংখ্যা দেখি, যেমন 2.9999 এরকম করতে করতে চলে যায়, তাকে আমরা এইভাবে লিখতে পারি 2.9 এর উপরে একটা ফোঁটা, যাকে বলা হয় পৌনপুনিক। তাহলে কি করতে হবে? পৌনপুনিক থাকলে কখনো কি হয় না? অমূলদ সংখ্যা হয় না। আমি এখানে যে কয়টা পয়েন্ট লিখেছি, এই পয়েন্টগুলো, এই শর্তগুলো থাকলে সেগুলো কখনো অমূলদ সংখ্যা হয় না। তাহলে এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন আমরা অপশনগুলো লক্ষ্য করি। এখানে আছে কি 0.4 এর উপরে পৌনপুনিক আছে, তার মানে কি এটা 0.444 এভাবে চলতে থাকবে। তার মানে কি আমি কি লিখেছিলাম? পৌনপুনিক সংখ্যা হয় না, তার মানে এটা অমূলদ সংখ্যা নয়। এখন দেখি এখানে কি আছে, 5.639 9 এর উপরে পৌনপুনিক আছে, তাহলে এই সংখ্যাটা কি 5.63999 এভাবে চলতে থাকবে। তার মানে যেহেতু এখানে পৌনপুনিক আছে, তাহলে এটাও কি হবে না? অমূলদ সংখ্যা হতে পারবে না। তারপরে গ নাম্বার কি আছে? √9। ওকে, √9 মানে কি? আমরা যদি √9 লিখি, √9 মানে হচ্ছে 3, যা একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কখনো অমূলদ সংখ্যা হতে পারে না। ওকে, তার মানে গ নাম্বারও হবে না। ঘতে কি রয়েছে? √27/48। দেখি আমরা কি আছে, √27/48। একটু লক্ষ্য করি, আমরা যদি এটাকে ভাঙাই কিভাবে লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 27 আছে, তাহলে 3 * 9, এখানে কত আছে? 48, তাহলে আমরা 48 কিভাবে লিখতে পারি? 3 × 16 = 48। ওকে, একটু লক্ষ্য করি এখন √3, 9 এর উপর রুট হইলে কত হয়? 3, আমরা সামনে 3 দিয়ে দিলাম একটা। এখানেও কি √3, আর 16 এর উপরে রুট থাকলে 4 হয়ে যায়। এই √3 কাটা গেল, তাহলে কি হয়? 3/4। একটি ভগ্নাংশ আকার হয়ে গেছে না? আমরা কি বলেছিলাম? অমূলদ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে এখানে যে চারটি অপশন রয়েছে, এর ভিতরে একটিও অ্যানসার হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি আমাদের 40তম বিসিএস যে 1 নম্বর প্রশ্নটি ছিল, ম্যাথ গণিতে 1 নম্বর প্রশ্নটি ছিল, সেটা সঠিক উত্তর অপশনে নেই। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর প্রশ্নে। আমাদের 2 নম্বরে রয়েছে নিচের কোন পূর্ণ সংখ্যাটি 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকে। আমি কোশ্চেনটি আবারো বলছি, নিচের কোন পূর্ণ সংখ্যাটি, এখানে কিছু পূর্ণ সংখ্যা দেয়া আছে, তো এই পূর্ণ সংখ্যাটিকে, এখানে কোন একটা পূর্ণ সংখ্যাটিকে যদি আমরা
3 4 5 6 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকবার 1 2 3 4 অবশিষ্ট থাকে। তার মানে কি এমন একটা সংখ্যা আমরা এখান থেকে পাবো যে সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? খুব সহজ। আমরা একটু দেখি এখানে আমরা কি দেখতে পাই, এখানে কত আছে আমাদের 3 4 5 6 আর ভাগ করলে যথাক্রমে কত থাকে ভাগশেষ আমাদের 1 2 3 4। এগুলো হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ। একটা জিনিস আমরা লক্ষ্য করি, ভাজক থেকে যদি আমরা ভাগশেষ বিয়োগ দেই প্রতি ক্ষেত্রে কত বিয়োগ থাকে দেখি তো। 3 থেকে 1 বিয়োগ দিলাম কত হলো 2, 4 থেকে 2 বিয়োগ দিলাম 2, 5 থেকে 3 বিয়োগ দিলাম এখানেও 2, 6 থেকে 4 বিয়োগ দিলাম এখানেও 2। তার মানে আমরা কি বুঝতে পারলাম, ভাজক থেকে ভাগশেষ ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের 2 অবশিষ্ট থাকছে। ওকে, এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে 3 4 5 6 আছে না, যেটা ভাজক ছিল তার লসাগু করব আমরা। চলো লসাগু করে ফেলি। 3 4 5 6 আমরা লসাগু কিভাবে করি দেখবো। 2 দিয়ে কাকাকে ভাগ যায়, এখানে 3 যায় না, যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা তার লসাগু করতে পারবো। 2 দুগুণে 4, এখানে 5 এ 5 বসে যাবে, 3 দুগুণে 6। এখানে এখন 3 দিয়ে ভাগ যায়, 3 একে 3, 2 এর 2 বসে যাবে, 5 বসে যাবে, 3 একে 3। আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখন লসাগু কি বলতে পারি? 2 3 2 5। দেখি আমাদের লসাগু কত আসছে। 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। আমরা এই ভাজকগুলো লসাগু পেলাম 60। এখন আমাদের কাজ করতে হবে কি, এই ভাজক এবং ভাগশেষের বিয়োগফল আমরা প্রতি ক্ষেত্রে কত পেয়েছিলাম 2। জাস্ট কি করতে হবে, লসাগু থেকে ভাজকের যে লসাগু পেয়েছিলাম তার থেকে 2 বিয়োগ দিয়ে দিতে হবে। কত হলো 58। তাহলে আমাদের এখানে आंसर কোনটা হবে 58, 58 आंसर হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটি কি রয়েছে, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। তাদের এখানে তিনজন ছেলে রয়েছে, পনির, তপন এবং রবিন, যেখানে তাদের টাকাগুলো অনুপাত আকারে দেওয়া আছে। শুধু একজনের আয় দেওয়া আছে 120 টাকা, তা হচ্ছে পনিরের আয় 120 টাকা দেওয়া আছে। আমাদের বের করতে হবে রবিনের আয়। কোশ্চেনটা আমি আবার বুঝাই বলতেছি। কি দেওয়া আছে, পনির ও তপনের আয়। আমি একটু সংক্ষেপে লিখি, যেহেতু পনির আছে তাকে আমি পি ধরলাম, পি ইস টু তপন যাকে আমি টি ধরলাম, তাই পি ইস টু টি কত আছে 4:3। তার মানে তাদের টাকার অনুপাত কত 4:3। এরপরে আছে তপন ও রবিন, তপনকে আমি টি ধরলাম, রবিনকে আমি আর ধরলাম, তাহলে টি ইস টু আর কত আছে 5:4। একটু লক্ষ্য করি, এখানে তপনের আয়ের অনুপাত 3 আর এখানে তপনের আয়ের অনুপাত 5। তপনের আয়ের অনুপাত ভিন্ন হয়ে গেল না? ভিন্ন হইতে পারবে না। এর জন্য আমাদের কি করতে হবে, একটি সংখ্যা দিয়ে গুণ করে আমাদের তপনের আয়ের অনুপাতটা সমান করতে হবে। তাহলে কিভাবে সমান করব একটু লক্ষ্য করি। আমাদের এখানে 4 আছে, এখানে আছে 3। আমি যদি এটাকে 5 দিয়ে গুণ দেই 3 5 15 হচ্ছে, আবার এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ দেই 3 5 15 হচ্ছে, তখন তপনের আয় কিন্তু দুই জায়গায় সেম হয়ে যাচ্ছে অনুপাত। তাহলে আমরা একটু লক্ষ্য করি কি করব, আমরা p/t মানে পনির ইনটু তপন কি হবে 4 × 5 3 × 5 কত আসলো 4 5 20, 3 5 15। এবার তপন ইনটু রবিন কত হবে 5 × 3 4 × 3। দেখুন আপনারা 3 5 15 3 4 12। তপনের আয় কিন্তু
দুই জায়গায় সেম হয়ে গেল, তাই না? তাহলে আমি কি বলতে পারি, পনির ইস্টু তপন ইস্টু রবিন, আয়ের অনুপাত কত? 20 ইস্টু 15 ইস্টু 12। ওকে, আমরা তিনজনের আয়ের অনুপাত পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি, আমাদের একটা মান দেওয়া আছে, পনির আয়টা দেওয়া আছে। ওকে, এখন যদি আমরা এই তাদের অনুপাত দেওয়া আছে, আমি তাদের সম্মিলিত অনুপাতকে যদি ক ধরি, তাহলে কি লিখতে পারি এখানে? 20 ক ইস্টু 15 ক ইস্টু 12 ক। আমি তাহলে সম্মিলিত আয়ের অনুপাতকে যদি ক ধরি, কি বলতে পারি? পনিরের হচ্ছে 20 ক, তপনের হচ্ছে 15 ক, এবং রবিনের হচ্ছে 12 ক। একটু লক্ষ্য করি, আমরা পনিরের আয় দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি? পনিরের আয় কত? 20 ক, যেখানে পনিরের আয় দেওয়া আছে কত? 120 টাকা। ওকে, তাহলে আমরা একটু লক্ষ্য করি, ক ইজিক্যাল টু কত আসে? 120/20। তাহলে 120 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে আমাদের ক এর মান কত আসলো? 6। এখন আমরা কি করব? রবিনের মান বের করব, রবিনের আয় কত সেটা বের করব। তাহলে লক্ষ্য করি, রবিনের আয় এখানে কত ছিল? 12 ক। আমরা কি করব? জাস্ট ক এর মানটা বসিয়ে দেব। 6 আর 12 গুণ করলে কত হয়? 72, 72। তাহলে রবিনের আয় কত? 72 টাকা। এখানে 72 আছে না? এই যে আছে, খ নাম্বার। তাহলে আমাদের উত্তর কত হবে? খ, 72। আশা করি নিয়মটা বোঝা গেছে। এটিও হচ্ছে এইটির একটি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব 4 নম্বর অঙ্কতে, যেটি আমাদের বরাবরই সমস্যা হয়ে থাকে, সুদের অঙ্ক বা লাভ ক্ষতির অঙ্ক। তাহলে চলুন আমরা দেখে আসি। আমাদের চারে রয়েছে 450 টাকায় বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। এই যে 450 টাকা, এটা হচ্ছে আমাদের আসল। কি টাকা? আসল টাকা। কত? 450 টাকা। ওকে, আমাদের আসল কত এখানে? 450 টাকা। এরপরে কি দেওয়া আছে আমাদের? এখানে একটা মান দেওয়া আছে সুদে আসলে। সুদে আসলে কত দেওয়া আছে? সুদে আসলে দেওয়া আছে 558 টাকা। ওকে, দেখো দেখুন একটু, আসল দেওয়া আছে 450 টাকা, সুদে আসলে দেওয়া আছে 558 টাকা। এই সুদে আসলকে আমরা আবার মুনাফা আসল বলে থাকি। তাহলে সুদে আসল থেকে বা মুনাফা আসল থেকে যদি আমরা আসল টাকাটা বিয়োগ দেই, তাহলে আমাদের কি থাকবে? শুধু মুনাফাটা থাকবে। কি থাকবে? মুনাফা। ওকে, আবার বলছি, এখানে সুদে আসল দেওয়া আছে, এর মানে হচ্ছে মুনাফা আসল। আমরা কি করব? মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দিব। তাহলে কি হবে? 558 থেকে 450 বিয়োগ যাবে, কত হয়? 801, 108 টাকা। তাহলে মুনাফা কত আসলো? 108 টাকা। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আমরা একটা সূত্র পড়েছিলাম, I is equal to PRN। ওকে, সেই সূত্রটি আমরা ইউজ করব এখানে। লক্ষ্য করি, আমরা কি পেয়ে গেলাম? আই পেয়ে গেলাম। এখন একটু লক্ষ্য করি, আমরা কিন্তু পিও পেয়ে গেছি, আসলটা হচ্ছে পি। এখন আমরা আর বের করতে হবে। দেখুন, এখানে 6% বলছে, বার্ষিক 6%, মানে বছরে 6% সুদ, তাই না? তাহলে আমাদের সুদের হার কত, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কত? 6%। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? 6/100। ওকে, আমরা যে হারটা, বার্ষিক সুদের হারটা পেয়ে গেছি 6%, যাকে আমরা পার্সেন্ট উঠিয়ে 6/100 লিখতে পারি। এখন আমরা একটা সূত্র জানি, কি? I is equal to PRN। ওকে, যেখানে আমাদের I এর মান দেওয়া আছে কত? 108 টাকা। P এর মান কত দেওয়া আছে? 450 টাকা। R এর মান কত দেওয়া আছে? 6/100। আমাদের বের করতে হবে বছর, কত বছরে বলেছে, বছরটা বের করতে হবে, n এর মান বের করতে হবে। একটু লক্ষ্য করি, আমরা n এর মান যেহেতু আমরা বের করব, কি করব আমরা? এই যে এই মানটুকুকে, এইটুকুকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে কত লিখতে পারি আমরা? 108।
এটা উপরে ছিল, এখানে এসে নিচে চলে যাবে। 6টা উপরে ছিল, এখানে এসে নিচে চলে যাবে। 100টা নিচে ছিল, এখানে এসে উপরে চলে যাবে। তো এটা লক্ষ্য করি কি থাকে আমাদের, এখানে একটা শূন্য আছে, এখানে শূন্য আছে, আমরা বাদ দিতে পারলাম। 6 দিয়ে যদি 108 কে ভাগ করি কত হয়? 18 হয়। ওকে, এখন আবার 45 আছে এখানে, তো 45 এর 3 দিয়ে ভাগ করি। 45 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 5 9 45, আর এখানে 9 দুগুণে 18। এখন এখানে 5 আছে না, 5 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি কত হয়? 2। এখানে থাকলো 2, এখানে থাকলো 2, কত হলো আমাদের? 4। কত বছর হলো? 4 বছর। তাহলে আমাদের উত্তরটা কত হবে? গ, 4 বছর। এই হলো আমাদের 4টি। তাহলে এখন আমরা চলে যাব পরবর্তীতে 5 নম্বরে। তাহলে চলুন 5 নম্বরে চলে যাই আমরা। আমরা 5 নম্বরে দেখি কি রয়েছে। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। ওকে, তাহলে আমাদের বের করতে হবে মোটরসাইকেলের ক্রয় মূল্য কত, মানে যে আমার কাছ থেকে মোটরসাইকেল কিনেছে সে আমার কাছ থেকে কত টাকায় কিনেছে। খুব সিম্পলি ভাবে করব আমরা। লক্ষ্য করুন কি দেওয়া আছে, 12% ক্ষতিতে বিক্রয় করেছে, তাই না? তো আমরা লিখতে পারি এভাবে, 12% ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি ক্ষতি বললে আমাদের কি হয়? বিয়োগ হয়, তাই না? তাহলে আমরা কি করব, এখান থেকে 100 বিয়োগ 12 টাকা, তাই না? তাহলে আমাদের কত থাকে এখানে? এখানে আমাদের থাকে হচ্ছে 88 টাকা। ওকে, এখন আমরা কি করব, যদি আমাদের 1200 টাকায় আমরা বিক্রি করতে পারতাম তাহলে 8% লাভ হতো। সেম ভাবে কি করব, 8% লাভে, আগেরবার ছিল 12% ক্ষতিতে, এখন হবে 8% লাভে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এবার হবে যোগ, যেহেতু লাভ হয়েছে কি হবে? যোগ। তাহলে কত হবে? 108 টাকা। দেখুন একটু, 12% ক্ষতিতে এসেছিল 88 টাকা, আর 8% লাভে আসছে কত? 108 টাকা। ওকে, তাহলে এখন লক্ষ্য করুন একটু, এই দুইটা বিক্রয় মূল্যের ভিতরে পার্থক্য আছে না একটা। তাহলে আমি বিক্রয় মূল্যের পার্থক্যটা যদি লক্ষ্য করি, পার্থক্যটা কত হয়? 108 বিয়োগ 88 কত হয়? 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা যদি আমি বেশি করতে পারতাম তাহলে আমাদের লাভ হতো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য, এই যে 20 টাকা, 20 টাকা বেশি, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হয়েছে কখন? যখন আমাদের ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা বেশি, যখন ক্রয় মূল্য 100 টাকা। লক্ষ্য করুন, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হয়েছে কখন? যখন ক্রয় মূল্য 100 টাকা। তো আমরা এখন ঐকিক নিয়ম পড়েছি, বিক্রয় মূল্য 1 টাকা বেশি, 1 টাকা যেহেতু কম কি হবে? ভাগ হবে, 100 ভাগ 20। এখন আমাদের এখানে কি বলেছিল? বিক্রয় মূল্য কত টাকা? 1200 টাকা। তাহলে আমরা কি করব, বিক্রয় মূল্য 1200 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হয়, বিক্রয় মূল্য কি যদি 1200 টাকা বেশি হয় তাহলে হচ্ছে 8% লাভ হতো। তাহলে আমরা কি করব, 1200 দিয়ে এখানে গুণ করে দেব, নিচে 20। দেখুন 20 দিয়ে যদি 1200 কে আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত হয়? এখানে এখানে হয় 6, আর এখানে একটা শূন্য থাকে, 60 হয়। তাহলে আমরা 60 দিয়ে 100 কে গুণ করলে কত হয়? 6000। ওকে, তাহলে অ্যানসারটা কি হবে? মোটরসাইকেলের ক্রয় মূল্য কত হবে? ক, 6000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন, খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তাহলে চলুন আমরা এখন পরের অঙ্কটিতে চলে যাই।
আমাদের 6 কি রয়েছে 0.9 এর উপরে পাওয়ার 3 প্লাস 0.4 0.4 এর পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই 0.9 যোগ 0.4 এর মান বের করতে হবে আমাদের। খুব সহজভাবে করব। দেখুন আমরা একটা সূত্র পড়েছি বীজগণিতে খুব ছোটবেলায়। কি পড়েছিলাম? a কিউব প্লাস b কিউব। সূত্র কি ছিল? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সূত্রটা আপনাদের সবারই হয়তো মনে আছে। আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করব। একটু লক্ষ্য করুন কি দেওয়া আছে এখানে আমাদের 0.09 এর উপরে 3 যোগ 0.4 এর উপরে 3 0.9 যোগ 0.4। লক্ষ্য করুন এটাকে যদি আমরা a ধরি a কিউব 3 মানে কি কিউব, এখানে যে কিউব আছে তাহলে আমি যদি a ধরি a কিউব প্লাস এটা যদি b ধরি b কিউব। সূত্র পড়ে যাচ্ছে, আমরা এখানে দেখে দেখে সূত্র বসাই a প্লাস b, তাহলে কি হবে 0.9 যোগ 0.4 ইনটু a স্কয়ার। তাহলে কি হবে 0.9 এর উপরে স্কয়ার মাইনাস ab, তাহলে কি হবে 0.9 ইনটু 0.4। ওকে, তারপরে কি আছে প্লাস b স্কয়ার, তাই না? তো প্লাস b কোনটা 0.4, কি হবে 0.4 এর উপরে স্কয়ার। দেখুন আমার সূত্র কি ফেলেছি a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। নিচে যা আছে আমরা তাই রেখে দিই 0.9 যোগ 0.4। একটু লক্ষ্য করি এখানে আছে 0.9 0.4 যোগ, দুটো যোগফল, আর এখানে আছে 0.9 যোগ 0.4। তো আমি কি করতে পারি এটাকে কেটে দিতে পারি উপর নিচে, তাই না? তাহলে এখন আমাদের বাকি আছে কি শুধু এইটুকু। দেখেন 0.9 এর উপরে স্কয়ার আছে, কি করতে পারি আমরা এটাকে স্কয়ার করলে হয় আমাদের 0 এর উপর স্কয়ার হলে 0, 9 এর উপর স্কয়ার আছে তার মানে 81, 9 9 81 মাইনাস দেখুন 0.9 এবং 0.4 গুণ আকারে আছে। তাহলে লক্ষ্য করুন একটু আমরা এখানে গুণ কিভাবে করব, 0 0 গুণ করলাম 9 আর 4, 9 আর 4 গুণ করলে কত হয় 36। তাহলে কি করব 0.36, ওকে, যোগ এখানে কত আছে 0.4 এর উপরে স্কয়ার। তাহলে কি বলতে পারি আমরা এখানে 0.4 4 16, তাহলে 0.16। ওকে, আমরা আমাদের এরকম একটা অ্যানসার পেয়েছি। এখন আমরা কি করব দেখুন এইটার আগে কিছু নাই তার যোগ আছে আর এটার আগে যোগ আছে, আমরা যোগগুলো একসাথে করি। দেখুন 0. এখানে আছে 1 এখানে আছে 6, 1 আর 6 যোগ করলে কত হয় 7, এখানে আছে 1 এখানে আছে 8, 8 আর গুণ করলে হয় 9 বিয়োগ 0.36। দেখুন এখন বিয়োগ করি আমরা 7 এর থেকে 1 6 বিয়োগ দিলে হয় 1, 9 থেকে 3 বিয়োগ দিলে হয় 6 দশমিক এখানে 0, তা 0.61। দেখুন তো 0.61 কোন অপশন আছে কিনা? হ্যাঁ আছে, ঘ নাম্বার। তাহলে আমাদের आंसरটি কি হবে 6 এর ঘ 0.61। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে 7 নম্বর অঙ্কটিতে। তাহলে চলুন আমাদের সাথে রয়েছে 3x 2 greater than 2x 1 এর সমাধান সেট বের করতে হবে। ওকে, সমাধান সেট বের করার জন্য আমাদের কিছু অপশন দেওয়া আছে 4টি। তাহলে চলুন আমরা কি সমাধান করি এটি। খেয়াল করুন এখানে কি দেওয়া আছে 3x 2 2x 1। আমরা একটু x গুলোকে এক সাইডে করব এবং সংখ্যাগুলোকে এক সাইডে করব। দেখুন 3x এই 2x যদি আমরা এখানে আনি মাইনাস হয়ে যাবে -1, আর এটা এখানে চলে গেলে +2। তাহলে 3x থেকে 2x গেলে শুধু x থাকে, 2 এর থেকে -1 গেলে শুধু 1 থাকে। লক্ষ্য করুন x এর মান কি হবে 1 এর চেয়ে বড়, x এর মান কি হবে 1 এর চেয়ে বড়, বাট কত বড় তা বলা নাই, তার মানে সেটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে আমরা বলতে পারি সমাধান সেটটা হবে আমাদের এরকম 1 থেকে ইনফিনিটি।
কিন্তু একটু লক্ষ্য করুন এখানে কি দেওয়া আছে আমাদের 1 ইনফিনিটি, এখানে থার্ড ব্র্যাকেট আছে, 1 ইনফিনিটি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে আছে হাফ ইনফিনিটি, এখানে আছে -1 ইনফিনিটি। তাহলে কোনটি আমাদের অ্যানসার হবে? অ্যানসার আমাদের এই দুইটার ভিতরে একটি হওয়ার কথা, তাই না? শুধু এখানে একটা ব্র্যাকেটের জন্য আমাদের চেঞ্জটা আসছে। দেখুন আমাদের অ্যানসারটা হবে এখানে খ। আমি বলেছি এখানে আমাদের অ্যানসারটা হবে খ। এর রিজনটা হচ্ছে এই যে সাইনটা, এটা হচ্ছে x গ্রেটার দ্যান 1, এর জন্য এটা ফার্স্ট ব্র্যাকেট। নিয়মটা হচ্ছে এটা, যেহেতু এখানে গ্রেটার দ্যান আছে, x গ্রেটার দ্যান 1 তাই ফার্স্ট ব্র্যাকেট। বাট যদি এমন হইতো x গ্রেটার দ্যান ইকুয়াল 1, তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। যদি এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল 1 থাকতো, তখন আমরা কি করতাম? থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। যেহেতু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল নাই, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এই জন্য আমাদের অ্যানসার হচ্ছে খ। ওকে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে 8 নম্বর অঙ্কতে। দেখুন আমাদের 8 নম্বরে রয়েছে 6x² - 7x - 4 0 মূলদ্বয়ের প্রকৃতি কি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আপনাদের 9 10 এর বইয়ের হায়ার ম্যাথে পাবেন আপনারা। তাহলে চলুন আমরা প্রথমে এখানে যে সমীকরণটি দেওয়া আছে সেটি দেখি। দেওয়া আছে 6x² - 7x - 4 0 বলেছে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। ওকে, আমরা একটা সূত্র প্রয়োগ করব এখানে। মূলদ্বয়ের প্রকৃতি বের করার সূত্র হচ্ছে b² - 4ac। ওকে, b² - 4ac এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে একটু লক্ষ্য করুন এখানে আমি abc ইউজ করেছি, তাই না? তাহলে এখানে কোনগুলো abc? এখানে আমরা সহগগুলো ইউজ করব। দেখুন এখানে x² এর আগে কি আছে? 6, এটা হচ্ছে a। x এর আগে কি আছে? 7 -7 এটা হচ্ছে b, আর এখানে আছে -4 এটা হচ্ছে আমাদের c। আমরা জাস্ট কি করব? এখানে মানটা বসিয়ে দিব। একটু লক্ষ্য করুন তাহলে কি আছে? b এর মান -7। দেখুন -7 এর উপর আমি স্কয়ার দিয়ে দিলাম, -4 ইনটু a কত? 6, c কত? -4। তাহলে কত হয়? -7 এর উপর স্কয়ার, 7 আর 7 যদি আমরা স্কয়ার করি বা গুণ করি, 7 কে স্কয়ার করলে 49, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কয়ার। 49 এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, কত হয় এখানে? 4 4 16, 6 16 96। তাহলে কত আসে আমাদের এখানে? 9 আর 6 যোগ করলে হয় 5, হাতে 1 থাকে, 9 আর 1 10, 10 আর 4 14, 1 4 5। লক্ষ্য করুন একটু, এই যে 1 4 5 এটা শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়। এখন আমি আপনাদের তিনটা রুলস দেখাবো, এই তিনটা রুলস এর উপর ডিপেন্ড করবে এর आंसर কি। যদি একটু লক্ষ্য করুন b² - 4ac এই মানটা যদি শূন্যের থেকে বড় হয়, তাহলে তা হচ্ছে বাস্তব এবং অসমান। কি বললাম আমি? b² - 4ac যদি 0 এর থেকে বড় হয়, তাহলে তা হচ্ছে কি বাস্তব এবং অসমান। b² - 4ac যদি শূন্যের সমান হয়, তাহলে তা হচ্ছে বাস্তব এবং সমান। ওকে, এবং b² - 4ac যদি শূন্যের থেকে ছোট হয়, তাহলে তা অবাস্তব। ওকে, একটু লক্ষ্য করুন আমাদের তার অ্যানসারটা কি আসছিল? 0 এর থেকে বড় ছিল না, তাহলে কি হবে? বাস্তব এবং অসমান। এখন তো আমাদের বাস্তব ও অসমান কোন অপশন আছে কিনা? হ্যাঁ আছে, খ নাম্বার অপশনটি। তাহলে আমাদের 8 এর উত্তর কোনটি? খ। ওকে, জাস্ট এই তিনটা সূত্রের মাধ্যমে আপনারা এমন মূলদ্বয় প্রকৃতি নির্ণয় করতে পারবেন। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে 9 নম্বরে। তাহলে দেখুন 9 নম্বরে কি আছে? আমাদের 9 নম্বরে রয়েছে x4 যদি x4 - x² + 1 = 0 হয়, তবে x³ + 1/x³ = what? আমাদের x³ + 1/x³ এর মানটা বের করতে হবে।
দেখুন এটা আমাদের বীজগণিত অঙ্ক, যেটা আমাদের 9 10 এর বইয়ে সাধারণ বইতে রয়েছে। প্রথমে আমরা দেখব কি দেওয়া আছে আমাদের এখানে, x স্কয়ার মাইনাস x4 মাইনাস x স্কয়ার প্লাস 1 0 দেওয়া আছে। আমরা কি কাজ করব, এখানে যা আছে সবগুলোকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করব। তো যদি ভাগ করি, দেখুন x স্কয়ার দ্বারা ভাগ করলাম, x স্কয়ার দ্বারা ভাগ করলাম, এটাকে x স্কয়ার দ্বারা ভাগ করলাম, এটাকে x স্কয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে আছে x4, এখানে আছে x স্কয়ার। তো ভাগ করলে এখানে আমাদের x স্কয়ার থাকে মাইনাস এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার কাটাকাটি চলে যায়, 1 থাকে প্লাস এখানে কি থাকে 1/x স্কয়ার, 1/x স্কয়ার। আর 0 দিয়ে কোন সংখ্যা ভাগ করলে তা 0ই হয়। এখন লক্ষ্য করুন x স্কয়ার, এখানে আমরা কি পেয়েছি প্লাস 1/x স্কয়ার ইকুয়াল এই মাইনাস 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই প্লাস 1 হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি পেলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 1। এখন এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে, এর এক সূত্র আছে। সূত্রটি কি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x। সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদি আমরা একে a ধরি এবং এটাকে যদি b ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, যাকে আমরা কি লিখতে পারি a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 1। তাহলে কি থাকে এখানে x প্লাস 1/x হোল স্কয়ার, এই কি x আর x কাটাকাটি চলে যায়, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই মাইনাস 2 এখানে চলে গেলে প্লাস 2 হয়। তাহলে আমরা কি বলতে পারি, x প্লাস 1/x এখানে হয় 3, আর a স্কয়ারটা যদি আমরা এখানে নিয়ে আসি বা ডান পাশে নিয়ে আসি, তাহলে এটা রুট হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু রুট 3। এখন আমাদের বের করতে হবে যেটা x কিউব প্লাস 1/x কিউবের মানটা। দেখুন x কিউব প্লাস 1/x কিউব এর একটি সূত্র আছে, যাকে বলি আমরা a কিউব প্লাস b কিউব। একটি অনুসিদ্ধান্ত যেটা 9 10 এর বইতে আছে, ম্যাথ বইতে আছে। দেখুন সূত্রটা হচ্ছে a প্লাস b, আমরা যদি a ধরে এটাকে যদি b ধরি, a প্লাস b, দেখুন a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x। আমরা কোন সূত্রে বসালাম, a কিউব প্লাস b কিউব সূত্র। এখন দেখুন x প্লাস 1/x আমরা মান পেয়েছি কত, √3। মানটা বসাই দিই, √3 এর উপরে কিউব মাইনাস এই x বাদ চলে যায়, 3 ইনটু এখানে কত আসে √3। দেখুন এখানে √3 এর কিউব আছে, মানে তিনটা √3। তো 3√3 মাইনাস 3√3, দেখুন তো 3√3 থেকে 3√3 বিয়োগ দিলে 0 আসে। তাহলে আমাদের 0 आंसर আছে কিনা, এই যে আমাদের ঘটা 0, তার মানে আমাদের 9 এর आंसर কত, ঘ মানে 0। এখন আমরা 10 নম্বরে চলে যাব। দেখুন আমার 10 নম্বরে কি আছে, 10 নম্বরে রয়েছে x এর পাওয়ার x এবং তার পাওয়ার হচ্ছে √x। ওকে, সমান সমান x √x এর পাওয়ার হচ্ছে x। আমাদের বের করতে হবে এখান থেকে x এর মান। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মনোযোগ দিয়ে খেয়াল করেন। x এর পাওয়ার x এবং এর উপরে একটা √x আছে, সমান সমান x √x এর উপরে একটা x আছে। তো দেখেন আমরা এটা এইভাবে করব, x এর পাওয়ার এখানে যা আছে তাই রাখবো, শুধু এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্ড এখানে একটু লক্ষ্য করুন √x। আমরা জানি রুটটা যদি পাওয়ারে চলে যায় তাহলে সেটা হাফ হয়ে যায়। আমরা এটাকে তাহলে কি লিখতে পারি, x এর উপরে হাফ, আর এখানে আছে x, এখানে যা আছে তাই রাখবো। দেখুন এখানে x এখানে x দুটো গুণ আকারে আছে, তো আমি যদি একটা x নেই কমন নেই, এই x এর উপরে মনে হয় 1 আছে, এবং গুণ থাকলে পাওয়ারে কি হয়, যোগ হয়, তাহলে 1 প্লাস 1/2 হয়ে যাবে। এখানে কি থাকে, তাহলে যা আছে তাই রাখলাম। দেখুন যোগ করলে 1 প্লাস 1/2 যদি যোগ করি তাহলে কত হয়, 3/2, আর এখানে থাকে x, তাই না? এখন একটু লক্ষ্য করুন
x পাওয়ার x এর উপরে রুট x। এই যে এটার পাওয়ার এটা এবং এটার পাওয়ার হচ্ছে এটা, পাওয়ারের ক্ষেত্রে স্থান অদল বদল হয়। আমরা কি করব, এই x এর পাওয়ারটাকে ভিতরে নিয়ে আসবো আর এই 3/2 টাকে আমরা বাইরে নিয়ে যাব। ওকে, পাওয়ারের ক্ষেত্রে কোনো কি হয়, তাদের জায়গা অদল বদল হয়। এখন লক্ষ্য করুন, এখানেও আছে x এর পাওয়ার x, এখানেও আছে x এর পাওয়ার x, দুটি সমান না? যেহেতু এই দুটো সমান, তার মানে পাওয়ার দ্বয় সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং √x = 3/2। যেহেতু এখানে রুট আছে, আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। √x² = 3/2 হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করুন, এখানে রুট আর স্কয়ার কাটাকাটি চলে যায়, x সমান সমান 3 এর উপর স্কয়ার হলে হয় 9, 2 এর উপর স্কয়ার হলে হয় 4। আমাদের x এর মান কত আসলো, 9/4। দেখুন 9/4 आंसर আছে কিনা, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের 10 এর आंसर 9/4। খুব সহজ একটা অঙ্ক ছিল। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কতে। তাহলে চলুন। দেখুন আমাদের 11 নম্বর কি রয়েছে, কোন শর্তে log a1, যাকে আমরা কি বলি log এর অঙ্ক, log a1 = 0 হবে। আমাদের বলতে হবে যে কোন শর্তে log a1 = 0 হবে। এটার একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রটা আমি বলি। অলওয়েজ, যেমন ধরেন log এর নিচে মান কখনো মাইনাস হতে পারে না, যেমন -2, 1 এরকম আছে, এর মান কখনো মাইনাস হতে পারবে না। তাহলে কি হবে না, a 0 এর থেকে ছোট হইতে পারবে না। একটা শর্ত পাইলাম আমরা, কি বললাম, log এর ভিত্তি কখনো 0 এর নিচে হতে পারবে না। ওকে, এরপরে দেখুন log 1 যদি রেখি, এরকম হইতে পারবে না। ওকে, log 1 হইতে পারে, এখানে ভিত্তি 1 হতে পারবে না। ওকে, যদি না হয় তাহলে আমরা কি বলতে পারি, এর মান 1 এর সমানও হতে পারবে না। তাহলে কি হবে, নিশ্চয়ই এখানে যেমন 2, 1, তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই log এর মান 0 এর থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। দেখুন শর্ত তিনটা কি, 0 এর থেকে ছোট হইতে পারবে না, 1 এর সমান হইতে পারবে না, বাট 0 এর থেকে বড় হতে পারবে। তার মানে 1 বাদে বাকি সবকিছুই হতে পারে। তাহলে আমরা শর্তগুলো লক্ষ্য করি একটু। দেখুন এখানে 0 এর থেকে বড় a, এই শর্ত মেনেছে। ওকে, একটা পেয়েছি আমরা, a is not equal 1, a is not equal 1, এটাও পেয়েছি। শুধুমাত্র আমাদের এটা হইতে পারবে না, তাই না? তাহলে লক্ষ্য করুন এখানে কি আছে, 1 এর চাইতে ছোট, তার মানে 0 বা 0 এর নিচে হতে পারবে না। তার মানে আমাদের খ অ্যানসার হবে না। গতে কি আছে দেখুন, 0 এর চাইতে বড় বাট এর 1 এর সমান, এখানে 1 এর সমান হতে পারবে না। তার মানে আমাদের গ এর অ্যানসারও হবে না, খ এর অ্যানসারও হবে না। গতে কি আছে, 1 এর সমান নয় বাট 0 এর থেকে ছোট, তার মানে আমাদের শর্ত মানে না, তার মানে গ হবে না। আমাদের অ্যানসার হবে কি, ক। শুধুমাত্র 0 এর থেকে বড় এবং 1 এর সমান যদি না হয় এর মানটা, তাহলে আমাদের এই শর্তটি মানে log a1 = 0 হয়। আশা করি বুঝাতে পেরেছি। এটা একটু ক্রিটিক্যাল, কারণ মনে থাকে না, তাই ভালোভাবে একটু বোঝার ট্রাই করবেন। এখন আমরা চলে যাব হচ্ছে 12 নম্বর অঙ্কতে। চলুন 12 নম্বর অঙ্কে কি আছে। আমাদের 12 নম্বরে রয়েছে cos nπ/2, cos nπ/2, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা অঙ্ক। cos nπ/2 অনুক্রমটির চতুর্থ পদ কত? চতুর্থ পদ বলতে আমরা কি বুঝি, এর 4 নম্বর পদ। তো আমরা দেখি একটু কি দেওয়া আছে, cos nπ/2। একটু খেয়াল করবেন, যেহেতু চতুর্থ পদ বলেছে তাই n এর মান কত, 4। তো আমরা যদি এখানে cos n এর মান যদি 4 বসিয়ে দেই, তাহলে 4π, নিচে হবে 2। cos 2 আর 4 কাটাতে গেলে 2 থাকে, 2π। এখন একটা জিনিস আমরা জানি, cos 2π, পাই এর মান কত, 180 ডিগ্রি। তাহলে কি হয়, cos 360 ডিগ্রি। আমরা সবাই জানি cos 360 ডিগ্রি মান কত, 1। তাহলে এর মান হচ্ছে কত, 1। দেখুন তো 1 আছে কি आंसर, 1 আছে খ নম্বরে। তাহলে আমাদের অ্যানসারটি কত, 12 এর অ্যানসার হচ্ছে খ। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 13 নম্বর অঙ্কটি। চলুন 13 নম্বর অঙ্কটি কি আছে।
13 নম্বরে রয়েছে দেখুন 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে ভাগ করতে হবে। তাহলে কয় ভাগে ভাগ করলে দুই ভাগে সমান হবে? দেখুন যে 6 জন খেলোয়াড় আছে, আমি যদি তাকে দুইটি ভাগে ভাগ করি, প্রতি ভাগে কত থাকে? 3 জন করে, তাই না? 6 জন খেলোয়াড়, 1 2 3 4 5 6। তো আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করি, আমাদের দেখুন প্রতি ভাগে 3টি করে থাকে, তাই না? 3টি করে খেলোয়াড় থাকে। তাহলে আমাদের এটাই দেখাইতে হবে যে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাগে ভাগ করতে পারি আমরা। এই অঙ্কটি হচ্ছে ফ্যাক্টরিয়ালের অঙ্ক। মানে আমরা এই 6 জন খেলোয়াড়কে সমানভাবে দুইটি দলে কতগুলো ভাগে ভাগ করতে পারি। খুব সিম্পলি লজিকে আমরা করব, একটু খেয়াল করেন। এখানে মোট কয়জন খেলোয়াড় আছে? 6 জন। 6 জন, ওকে। আমরা কয়টি ভাগে ভাগ করেছি? দুইটি ভাগে। বাট প্রতি ভাগে তাহলে খেলোয়াড় কয়জন আছে? 3 জন করে। আমরা এটা ফ্যাক্টরিয়ালের মাধ্যমে করব, যেটা হচ্ছে এনসিআর সূত্রটি। কোন সূত্র? এনসিআর এর সূত্র। তাহলে 6c আর কত? তাহলে প্রতি ভাগে 3 জন করে আছে, 3। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাই আমরা হাতেই করতে হবে। কিন্তু এটা ক্যালকুলেটর করলে ইজিলি বের হয়ে যাবে। আমরা হাতে কিভাবে করব একটু লক্ষ্য করুন। এর মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। কি লিখতে পারি আমরা এটাকে? 6 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিভাবে দেয়? এরপর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল নিচে আছে, এটাকে আমরা এইভাবে লিখব। দেখুন 6 - 3 ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। নিয়মটা বুঝা গেছে? প্রথমে হচ্ছে উপরে যেটা থাকবে 6 ফ্যাক্টোরিয়াল এবং নিচে কি আছে? 3 আছে। তার প্রথম কি করতে হবে? n থেকে n থেকে r বিয়োগ দিতে হবে। প্রথমে হবে n ফ্যাক্টোরিয়াল, এরপরে n - r ফ্যাক্টোরিয়াল এবং এরপরে r ফ্যাক্টোরিয়াল। সূত্রটা একটু বোঝার সুবিধা লিখে দিচ্ছি। n ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল এবং r ফ্যাক্টোরিয়াল। একটু লক্ষ্য করুন এখন 6 ফ্যাক্টোরিয়াল। এখানে কি হয়? ফ্যাক্টোরিয়াল বুঝে আমরা যেই সংখ্যাটি আছে তার পরের সব সংখ্যাগুলো। দেখুন 6 এর আগের সংখ্যাগুলো। তাহলে 6 এর আগে কি আছে? 6 * 5 * 4 6 * 5 * 4 * 3 * 2 * 1। একের পর আমরা যেতে পারবো না। লক্ষ্য করুন এখানে 6 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 3 থাকে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখুন এখানে 6 * 5 * 4 * 3 * 2 * 1। আর এখানেও সেম ভাবে লিখব 3 * 2 * 1 * 3 * 2 * 1। এখন আমরা উপরে কাটাকাটি করব। লক্ষ্য করুন এখানে 3 2 1, এখানে 3 2 1 কাটাকাটি চলে গেল। দেখুন এখানে 3 * 2 * 1 মানে গুণ করলে 6 হয়, এই 6 এর সাথে কাটাকাটি চলে গেল। বাকি আছে কে? 5 * 4। তো 5 * 4 এ কত হয়? 20। 4 × 5 = 20। आंसर কত আমরা তাহলে এখানে 13 এর आंसर খ 20 ভাগে। তাহলে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে 20 ভাগে ভাগ করা যাবে। খুব ইম্পর্টেন্ট এটা অঙ্ক। এই অঙ্কটি আপনারা পাবেন হচ্ছে ইন্টারের বইতে বেশি পাবেন, ইন্টারই পাওয়া যায়, ইন্টার ম্যাথ বইতে পেয়ে যাবেন আশা করি। তো এখন আমাদের দুইটা অঙ্ক বাকি আছে, চলো আমরা দুইটা অঙ্ক সমাধান করে ফেলি। তাহলে এখন আমরা 14 নম্বর অঙ্কতে চলে যাই। দেখুন এখানে আমাদের চিত্র দেওয়া আছে, যেখানে বলা আছে একটু লক্ষ্য করুন PQR। PQR কত ডিগ্রি? 55 ডিগ্রি। LRN দেখুন আমাদের LRN কোথায় আছে? LRN 90 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি। এবং বলা আছে PQ এবং MR সমান। PQ এবং MR এইটা আর এইটা সমান। তাহলে আমাদের বের করতে হবে যে NRP, এই যে এইটুকুর মানটা আমাদের বের করতে হবে। ওকে, খুব সিম্পলি ভাবে লক্ষ্য করুন একটু। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা যেহেতু দুইটা বাহু সমান তার মানে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এইখানে 55 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? এইখানেও আমাদের 55 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কি বললাম? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ PQR যেহেতু 55 ডিগ্রি, PRQ হচ্ছে 55 ডিগ্রি। এবং একটু লক্ষ্য করুন এখানে বলা আছে এটা 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এইখানে যে পুরোটা দেওয়া আছে এই পুরোটাও কত ডিগ্রি?
90 ডিগ্রি। একটু তাহলে দেখুন এই সম্পূর্ণটা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে যদি আমরা 55 ডিগ্রি বিয়োগ দেই তাহলে আমরা কি এইটুকু মান পাচ্ছি না? এই সম্পূর্ণটা থেকে জাস্ট আমরা 50 ডিগ্রি টু 55 ডিগ্রি বিয়োগ দিব, যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকু পেয়ে যাচ্ছি। দেখুন এখানে এন এন আর কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এন আর কিউ হচ্ছে 90 ডিগ্রি, আবার পি আর কিউ হচ্ছে 55 ডিগ্রি, পি আর কিউ হচ্ছে 55 ডিগ্রি। তো আমি যদি এই থেকে বিয়োগ দেই তাহলে কত থাকতেছে আমাদের দেখুন 90 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি আমাদের থাকছে তাহলে 35 ডিগ্রি। এই 35 ডিগ্রি হচ্ছে আমাদের কার মান? এন আর পি কোণ, এন আর পি কোণের মান, মানে এইটুকুর মান। তাহলে দেখুন আমাদের 35 ডিগ্রি মান আছে কিনা, এই যে আছে। তাহলে আমাদের অ্যানসারটি কত? 14 এর অ্যানসার ঘ 35 ডিগ্রি। তাহলে চলুন আজকে আমাদের সর্বশেষ অঙ্কটি দেখে আসি, কোনটি? 15 নম্বর অঙ্কটি। দেখুন 15 নম্বর কি দেওয়া আছে? p সমান সমান সেটের অঙ্ক আপনারা 9 10 এ পেয়ে যাবেন জেনারেল বইতে। p x যেন x 12 এর গুণনীয়ক সমূহ। এখন 12 এর গুণনীয়ক কোনগুলো? যেই সব সংখ্যা দিয়ে 12 কে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে আমরা p সমান কত বলতে পারি? দেখুন 1 দিয়ে 12 কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, এবং 12 কে নিজে ভাগ করতে পারে। দেখুন এই সকল সংখ্যা দিয়ে আমরা 12 কে ভাগ করতে পারি, এইগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। কিউতে কি আছে? x যেন x 3 এর গুণিতক। গুণিতক কোনগুলো? যেগুলো হচ্ছে 3 দিয়ে যাকে ভাগ করা যায়, 3 দিয়ে যেসব সংখ্যাগুলোকে ভাগ করা যায়, এবং সেগুলো অবশ্যই 12 এর থেকে ছোট হইতে হবে। তাহলে লক্ষ্য করুন কিউ কোনগুলো হবে? 3 কে ভাগ করে, তাহলে কি লিখতে পারি আমরা? যদি 3 কে ভাগ করে 3 দিয়ে 6 কে ভাগ করা যায় তাহলে 6, 3 দিয়ে 9 কে ভাগ করা যায় তাহলে 9, 3 দিয়ে 12 কে ভাগ করা যায় তাহলে 12। যেহেতু আমাদের বলেছিল 12 এর সমান অথবা এর থেকে ছোট, 12 এর সমান অথবা এর থেকে ছোট, এর বেশি আর নেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের p আর q এর সেট। ওকে, এগুলো হচ্ছে সেটের অঙ্ক। তো আমাদের বের করতে বলেছে এখন p q, এই দুটো বিয়োগফল বের করব। তাহলে p এর উপাদানগুলো কি কি? 1 2 3 4 6 12, এবং q এর উপাদানগুলো কি কি? 3 6 9 12। q এর উপাদান তো বাদ যাবেই, তার সাথে ম্যাচ করে যেগুলো সেগুলোকে নিয়ে বাদ হবে। তাহলে দেখুন এখানে 3 এর সাথে 3 বাদ গেল, 6 এর সাথে 6 বাদ গেল, 12 এর সাথে 12 বাদ গেল, তাহলে বাকি আছে কি এখানে? 1 2 4, 1 2 4। দেখুন এখানে 9 বাদ আছে, তো 9 কে কেন নিতে পারবো না? কারণ q তো বাদই, q এর কোন উপাদান নিতে পারবো না, তো q সব বাদ, তার ম্যাচ করাগুলো বাদ হয়ে গেছে, সে বাকি আছে কি 1 2 4। তাহলে আমাদের অ্যানসার কোনটা হবে? ক 1 2 4। এর উপাদানগুলোর সেট কি হবে? 1 p q এর উপাদানগুলোর সেট কি হবে? 1 2 4। এই হচ্ছে আমাদের 40তম বিসিএস প্রিলিমিনারিতে আসা গণিত প্রশ্নের 15টি সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরপরে আমরা 39তম বিসিএস এ আসা গণিত প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।